তাহলে দেখো এখন সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে জানবো। তার আগে একটু জেনে নিই এই সমুদ্র তরঙ্গের যে তরঙ্গ তার ক্ষয় কাজের পদ্ধতিগুলো কি কি রয়েছে। তোমরা একটু আগে তোমাদের বললাম যে সমুদ্র তরঙ্গের শ্রেণী বিভাগ তোমরা জানলে, সেখানে একটু কতগুলো কথা আছে শুনে নাও। এই যে সমুদ্র তরঙ্গ বা ঢেউ, সেটা যখন পাড়ে সোয়াশ আকারে আছড়ে পড়ছে, সেই জলরাশির আঘাতের ফলে পাড়ের ক্ষয়কাজ হয়, অর্থাৎ তরঙ্গের জলপ্রবাহজনিত কারণে ক্ষয় হয়। জলের মধ্যে নানা রকম নুড়ি, কাঁকড়, পলি, বালি আছে, সেগুলো এসে যখন পাড়ে আছড়ে পড়ছে তার ফলেও একটা ক্ষয় হয়, তাকে অবঘর্ষ ক্ষয় বলা হয়। আর ওই জলের মধ্যে থাকা নুড়ি, কাঁকড়, পলি, বালি এরা পরস্পরের মধ্যে ঠোকাঠুকি লেগে একরকম উপকূল ভাগেরও ক্ষয় করে, তাকে ঘর্ষণ ক্ষয় বলে। আর যে সমস্ত উপকূল ভাগে চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, জিপসাম এরকম দ্রাব্যশিলা থাকে, সেখানে সমুদ্রের জলের যদি আসে সংস্পর্শে তাহলে সেটাও ক্ষয়প্রাপ্ত অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়, তাকে দ্রবণ ক্ষয় বলে। আপাতত তোমরা এই চারটা বিষয় মনে রাখো। ক্ল্যাফটিস ক্ষয় তোমরা আগে জেনেছো। তো এখানে যে জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয় এর মাধ্যমে অর্থাৎ সমুদ্র তরঙ্গ এরকম প্রক্রিয়াগুলির দ্বারা বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি করে। এগুলো ক্ষয়কাজের পদ্ধতিগুলো বললাম। এবার ক্ষয়কাজের ফলে তোমাদের সিলেবাস ভিত্তিক, দ্বাদশ শ্রেণীর সিলেবাস ভিত্তিক কি কি বিষয় জানবো। সামুদ্রিক ভিগু, এটা একটা বিষয়। এবার সামুদ্রিক গুহা, এটা সেকেন্ড বিষয়। আর স্ট্যাক বা স্ক্যারি, এটা 3 নম্বর বিষয়। এই তিনটে বিষয় তোমাদের ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে জানতে হবে। তো প্রথমত আসো সামুদ্রিক ভিগুটা কি। দেখো এই যে মহীসোপান অঞ্চলে জলে অর্থাৎ জোয়ারের জলে ঊর্ধ্বসীমা এবং জোয়ারের জলে ভাটার সময় যে নিম্ন সীমা থাকে, ওইখানটায় বিশেষ করে তটভূমিতে কি ঘটনাটা ঘটে না, এই ঢেউ বা তরঙ্গ আছড়ে পড়ে। ওই তটভূমিতে ঢেউ তরঙ্গ যখন আছড়ে পড়ে, ওরই আঘাতের ফলে কি ঘটনাটা ঘটবে, এই মহীসোপান অঞ্চলে বা সম্মুখ তটভূমিতে ওই তরঙ্গের আঘাতের ফলে জলপ্রবাহ কিংবা ঘর্ষণ, অবঘর্ষণ, দ্রবণ ক্ষয়ের মাধ্যমে একরকমের খাঁজযুক্ত বা খাড়া ঢাল যুক্ত, তাই না, ভূমিভাগের সৃষ্টি হয়। জলের উচ্চ সীমা, জলের নিম্ন সীমা, অর্থাৎ জোয়ারের সময় জল যতটা উঠে যায় এটা, আর ভাটার সময় যতটা নেমে আসে এটা। এই অংশে তরঙ্গের আঘাতের ফলে এই তটভূমিতে যে খাড়া ঢালের ন্যায়, যে খাঁজের ন্যায় ভূমিরূপ সৃষ্টি হয়, ওই খাঁজটিকে বলা হবে সামুদ্রিক ভিগু। এই বিষয়টা মনে রাখবে। পশ্চাৎ তটভূমির সামনের দিকে, সম্মুখ তটভূমিতে এই ঘটনাটি ঘটে থাকে। অর্থাৎ জলের উচ্চ সীমার নিচে নিম্ন, অর্থাৎ ভাটার, তাই না, নিম্ন সীমা পর্যন্ত এই অঞ্চলের মধ্যে সামুদ্রিক ভিগু সৃষ্টি হয়। সামুদ্রিক ভিগু দেখো আমাদের ভারতের বিশাখাপত্তনমের নিকট ডলফিন নোচ একটি সামুদ্রিক ভিগুর উদাহরণ ওখানে রয়েছে। তো দেখো ওই সামুদ্রিক ভিগু অঞ্চলে যদি ক্রমান্বয়ে ওই সামুদ্রিক তরঙ্গ ক্ষয়কার্যের মাধ্যমে একটা অবতল ঢাল এবং অল্প ধাপযুক্ত একরকম ভূমিরূপ সৃষ্টি করবে। কি বললাম, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ওই তো জলের উচ্চ সীমা এটা, জলের নিম্ন সীমা এটা, তাই না, জলের উচ্চ সীমা, ভাটার সময় জলের নিম্ন সীমা, এরই মধ্যবর্তী অঞ্চলে তরঙ্গের ক্ষয়কার্যের মাধ্যমে যে অবতল ঢালযুক্ত মঞ্চের ন্যায় একরকম ভূমিরূপ সৃষ্টি হবে। সমুদ্র তরঙ্গ দ্বারা হয় বলে একে তরঙ্গ কর্তৃত মঞ্চ বলে। তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টি হচ্ছে অবতল ঢালযুক্ত, তাই না, ওই সমুদ্র তটভূমিতে। ভিগু ক্ষয়প্রাপ্ত হয়ে, মনে রাখবে, তরঙ্গ যত ক্ষয় হবে এই ভিগু তত এই খাঁজ হয়ে যাওয়া মানে ধস নিয়ে নেবে, অর্থাৎ এ তখন পেছতে থাকবে। এইভাবে ভিগু পেছতে একটা ভিগুর সামনের দিকে, সমুদ্রের দিকে এরকম অবতল ঢালযুক্ত ভূভাগের সৃষ্টি হয়, তাকে তরঙ্গ কর্তৃত মঞ্চ বলে। তাহলে তরঙ্গ কর্তৃত মঞ্চ কি হলো, ভিগুর পশ্চাৎ প্রসারণের মাধ্যমে যে অবতল ঢালযুক্ত ভূমিভাগ সৃষ্টি হলো তাকে তরঙ্গ কর্তৃত মঞ্চ বলা হচ্ছে।
তাহলে তরঙ্গ কর্তৃত মঞ্চ সম্পর্কে ধারণা নিলে, হ্যাঁ, তরঙ্গ কর্তৃত মঞ্চ নরওয়ের পশ্চিম দিকে স্ট্যান্ড ফ্ল্যাট অঞ্চল হলো একটা কি তরঙ্গ কর্তৃত মঞ্চ। নরওয়ের পশ্চিম দিকে স্ট্যান্ড ফ্ল্যাট একটা তরঙ্গ কর্তৃত মঞ্চের উদাহরণ। তাহলে আমরা 1 নম্বর বিষয় জানলাম সামুদ্রিক ভিগু বা সামুদ্রিক ভিগু এবং তরঙ্গ কর্তৃত মঞ্চ। তবে মনে রাখবে এই সামুদ্রিক ভিগু যদি খাড়া ঢালযুক্ত হয়ে থাকে এবং বাঁধ নিয়ে বসে যায়, এখানে খাঁজ সৃষ্টি করে এবং গর্তেরও সৃষ্টি হয়, ওই রকম খাঁজযুক্ত অবনমিত অংশকে ভিগুকে বলা হবে কিনা ক্যাজম। সামুদ্রিক গুহা সম্পর্কে জেনে নেই। দেখো এটা একটা চিত্র, দেখো এটা পাড়, এটা সমুদ্রের দিকের অংশ। এখানে সামুদ্রিক ভিগু ধরতে পারো, এই সামুদ্রিক ভিগু ধরে নাও, এটা সামুদ্রিক ভিগু, তাই না? খাড়া ঢাল নয়, মৃদু ঢাল। এই মৃদু ঢালে, তাই না, যখন সমুদ্রের মিশছে এই অংশে কি ঘটনা ঘটবে না, দেখো এই ভিগু পর্যন্ত ঢেউ বা তরঙ্গ আসে। এই ভিগু পর্যন্ত ঢেউ বা তরঙ্গ ক্রমান্বয়ে এসে কি করবে, এই ভিগু অঞ্চলে যদি কি থাকে, ফাটল থাকে, দারণ থাকে বা দ্রাব্য শিলা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ এরকম শিলা থাকে, কথাটা মনে রাখো। অর্থাৎ সামুদ্রিক ভিগু তটে বা সমুদ্রের তটভূমিতে ভিগু তট অঞ্চলে যে ঢাল থাকে, ঢালু অঞ্চল থাকে, ওখানটায় যদি কি হয়, ফাটল থাকে, দ্রাব্য শিলা থাকে, অর্থাৎ চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ কিংবা দুর্বল অংশ থাকে, সেখানে সমুদ্র তরঙ্গের ক্রমান্বয়ে আঘাত হানা, অর্থাৎ সোয়াশের জল আছড়ে পড়া বা ঢেউ ওই দুর্বল স্থানে আছড়ে পড়া, মানে ওখানে ক্রমান্বয়ে কি হবে, একটা ক্ষয় বা গর্তের সৃষ্টি করবে বা একটা সুড়ঙ্গের সৃষ্টি করবে। ওই সুড়ঙ্গকে আমরা বলবো সামুদ্রিক গুহা। একে বলবো আমরা গুহা, সামুদ্রিক গুহা, ওশেন কেভ। আবার বলি শোনো, এই যে ভিগু তটে যদি দুর্বল শিলা থাকে, ফাটল থাকে, নরম শিলা থাকে, দ্রাব্য শিলা থাকে, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, ওখানে সমুদ্রের তরঙ্গ যখন আঘাত হানবে তখন ওই ফাটলে ক্ষয় হবে। দুর্বল শিলা হলে ক্ষয় করবে, দ্রাব্য শিলা হলে দ্রবীভূত হবে, হয়ে একটা ওই তোমার ভিগু তটে গর্তের সৃষ্টি করবে, সুড়ঙ্গের সৃষ্টি করবে। ওকে বলা হবে কি সামুদ্রিক গুহা। এই বিশাখাপত্তনমের নিকট ডলফিন নোচ, তাই না, একটি সামুদ্রিক গুহার উদাহরণ। তো এখানে সামুদ্রিক গুহাও রয়েছে। তাহলে এই সামুদ্রিক গুহায় আর কি কি ঘটনা ঘটবে দেখো। জোয়ারের সময় জল ক্রমান্বয়ে ঢুকলো ওই সামুদ্রিক গুহার মধ্যে, যখন ভাটা হবে ওই জল আবার বেরিয়ে আসবে, কিংবা গর্তের মধ্যে জল ঢুকে যাওয়ার পর আবার ব্যাক সোয়াশে জল ঢুকলো, ব্যাক সোয়াশে জল ফিরে আসবে, ফলে সোয়াশে জল ঢুকে গিয়ে একটা আঘাত হানলো, ভেতরে কিছুটা ক্ষয় হয়ে গেল, ব্যাক সোয়াশ তাকে তুলে নিয়ে পালিয়ে এলো। এইভাবে সুড়ঙ্গ স্থলভাগের দিকে এগোতে থাকবে। জল সজোরে আঘাত হানলে এককালে দেখা যাবে স্থলভাগের যে ছাদ রয়েছে, যে ছাদ অঞ্চলটি রয়েছে, এই ছাদ অঞ্চলের এই গুহার মধ্যে জল সজোরে ঢুকে ছাদ অঞ্চল ফেটে ফোয়ারার আকারে এখানে বেরিয়ে আসতে পারে। এই ফোয়ারার আকারে জল যখন বেরিয়ে আসবে গুহার মধ্যে, সোয়াশে জল ঢুকে গুহার ছাদ ফেটে ফোয়ারার আকারে বেরিয়ে আসবে, তাকে ব্লো হোল বলে। ব্লো হোল স্কটল্যান্ডের গ্লুপ বলে বা ব্লো হোল বলা হলো, ব্লো হোল। তাহলে দেখো ব্লো হোল বিষয়টাও তোমরা বুঝে নিয়েছো। ব্লো হোলটা কি বলছি, যে এই যে সামুদ্রিক গুহা ভিগুতর অঞ্চলে তরঙ্গের ক্ষয়ের ফলে গর্ত সৃষ্টি হলে তাকে গুহা বলছে। ওই গুহায় সমুদ্রের জল ক্রমান্বয়ে ঢুকবে এবং ক্ষয় করে ব্যাকসোয়াশ ক্ষয়িত পদার্থগুলোকে নিয়ে আসবে। এই জলের ঢোকা ও ক্ষয় হওয়ার সঙ্গে সঙ্গে এককালে জল কি করবে না, ছাদ ফেটে ফোয়ারার আকারে যখন সজোরে ঢুকবে, ছাদ ফেটে জল ফোয়ারার আকারে বেরিয়ে আসবে, তখন তাকে ব্লো হোল বা স্কটল্যান্ডের গ্লুপ বলে। তাহলে দেখো সামুদ্রিক গুহা থেকে আমরা ব্লো হোল জানলাম বা গ্লুপ জানলাম। এর থেকে জিও বা গর্জ কিভাবে হয় একটু শুনে না। বলছে দেখো, তার মানে কি দাঁড়ালো, এটা একটা ছাদ অংশ হয়ে গেল, এটা পুরোটা ছাদ। এই ছাদ অঞ্চল কি হলো, ভেসে থাকলো, ছাদ অঞ্চল ভেসে আছে। তখন কি হবে, এবং ওই সমুদ্র, এই তো আলগা শিলা, তাই না, নরম শিলা,
তাহলে এই সমুদ্রের জলের ক্রমান্বয়ে আঘাতের ফলে এককালে ছাদ কি হবে, ধসে বসে যাবে। ছাদ যখন কি হবে, ধসে বসে যাবে না, তখন একরকম খাঁজের ন্যায় ভূমিরূপ সৃষ্টি করবে, খাঁজ সৃষ্টি করবে। এই যে খাঁজ সৃষ্টি হয়ে যাবে, এই ব্লো হোলের ছাদ ধসে গিয়ে, গুহার ছাদ ধসে গিয়ে একরকম খাঁজযুক্ত যে ভূমিরূপ সৃষ্টি হবে, তাই না, ওই খাঁজ কি বলা হবে, কি না, এই খাঁজটাকে বলা হবে জিও। এই খাঁজকে বলা হবে জিও। এই খাঁজ যেটা খাঁজ হয়ে ঢুকে গেল তাকে বলবো কি না, জিও। যে গুহা সৃষ্টি করলো, গুহার পরে কি হলো, তার ছাদ করে জল বেরিয়ে এলে ব্লো হোল হলো, আবার ব্লো হোলের ছাদ ধসে গিয়ে যে খাঁজ হয়ে স্থলভাগের দিকে ঢুকে গেল, ওই অংশটাকে আমরা বলবো জিও। অর্থাৎ স্কটল্যান্ড ও ফ্যারো দ্বীপে একে জিও বলে, স্কটল্যান্ড ফ্যারো দ্বীপে একে জিও বলে, অন্যত্র তাকে গজ বলে, অন্যত্র তাকে গজ বলে। তাহলে জিও ও গজ সম্পর্কে জানলে, আবার বিষয়টা শুনে নাও। দেখো একটাই বিষয়, সামুদ্রিক গুহা, গুহার মধ্যে জল প্রবেশ করে ছাদ ফুটো হয়ে জল বেরিয়ে আসার পর হলো ব্লো হোল বা গ্লুপ। আবার ব্লো হোল, গ্লুপ ও গুহার উপরিভাগে ভেসে থাকা ছাদ ধসে যখন খাঁজের ন্যায় ভূমিরূপ সৃষ্টি হলো, তখন তাকে কি বলা হচ্ছে, জিও বা গজ। স্কটল্যান্ড ফ্যারো দ্বীপে, স্কটল্যান্ড ও ফ্যারো দ্বীপে জিও, অন্যত্র গজ বলা হয়ে থাকে। তো বিশাখাপত্তনমের ডলফিন নোচ অঞ্চলে এই সামুদ্রিক গুহা, ব্লো হোল, জিও বা গজ দেখা যায়। বিষয়টা এটা মনে রাখবে, তাই না। একটাই বিষয় গুহা, তার সম্পর্কিত দুটো ঘটনা, তাই না, চিত্র সহ ব্যাখ্যা করা হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। তবে এই জিও অনেক সময় খাঁড়ি সৃষ্টি করে, স্থলভাগে ওই উপকূলবর্তী অঞ্চলে খাঁড়ি সৃষ্টি করে। এবার চলে আসো স্ট্যাক বা স্ক্যারি। সিলেবাস অনুসারে তোমাদের স্ট্যাক বা স্ক্যারি জানতে হবে। এই স্ট্যাক বা স্ক্যারি জানার আগে আমরা জানবো কি না, স্বাভাবিক খিলান কাকে বলে। স্বাভাবিক খিলান জানার পরে আমরা অবশ্যই জানবো কি স্ট্যাক, স্ট্যাকের পর স্ট্যান্ড। অর্থাৎ এই তিনটে ভূমিরূপের 1 নম্বর ভূমিরূপ কিন্তু এটা, 2 নম্বর হয়, অর্থাৎ স্বাভাবিক খিলান থেকে স্ট্যাক, স্ট্যাক থেকে হবে স্ট্যান্ড। তিনটে ভূমিরূপ। একটা গল্প শুনে না, বলছে স্থলভাগের কোনো অংশ যখন সমুদ্র দিকে প্রসারিত, এটা স্থলভাগ, এটা সমুদ্র, এটা সমুদ্র। এই স্থলভাগের কোনো অংশ যখন কি হয়, স্থলভাগের কোনো অগ্রবর্তী অংশ সমুদ্রের দিকে প্রসারিত হলে, এটা সমুদ্রের দিকে প্রসারিত অংশ যদি থাকে, ওই সমুদ্র ভাগের স্থলভাগের অগ্রবর্তী অংশ কিংবা স্থলভাগের অগ্রবর্তী অংশ বা সম্মুখ অংশ সমুদ্রের দিকে প্রসারিত থাকলে, ওই প্রসারিত অংশের নিম্নাংশে, নিম্ন ভাগে তরঙ্গের আঘাতের ফলে একরকম কি সৃষ্টি হতে পারে, গুহা সৃষ্টি হবে। এরকম একটা গুহা সৃষ্টি হয়ে গেল। তাহলে কি হলো, জল এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে জল বেরিয়ে যেতে পারে। তার মানে কি হলো, একটা ছাদ ভেসে থাকলো, একটা সেতু হয়ে গেল। ওই রকম যে সেতু সৃষ্টি হয় তাকে স্বাভাবিক খিলান, ন্যাচারাল, তাই না, আর্চি বলে। আবার শুনে নাও, স্বাভাবিক খিলানটা কি, স্থলভাগের কোনো অগ্রবর্তী অংশ যেটা সমুদ্রের দিকে প্রসারিত রয়েছে, ওই প্রসারিত অংশের নিম্ন ভাগে তরঙ্গের আঘাতের ফলে ক্ষয়ের মাধ্যমে গুহা সৃষ্টি হয়ে যায়। গুহার জল এপার থেকে ওপারে বেরিয়ে যাবে, অর্থাৎ ছাদ ভেসে থাকে। ওই যে ছাদটা ভেসে থাকে, ওই ছাদটাকে তখন কি বলা হচ্ছে, ভেসে থাকা অংশটাকে কি বলা হচ্ছে, যে অংশটা ভেসে আছে, এই ভেসে থাকা অংশটাকে বলা হচ্ছে স্বাভাবিক খিলান। এটা মনে রাখবে, স্বাভাবিক খিলান। তাই না, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়, তাই না, লন্ডন বিচ, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লন্ডন বিচ হচ্ছে একটি স্বাভাবিক খিলানের উদাহরণ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় রয়েছে স্বাভাবিক, লন্ডন বিচ একটি স্বাভাবিক খিলানের উদাহরণ। এটা মনে রাখবে উদাহরণটা। এরপরে শুনে নাও, একটু দেখো ভালো করে, এটা বুঝতে পারবে। ছাদ তাহলে ভেসে আছে, অর্থাৎ এটা পুরো অঞ্চলটা যদি হয়, এতটাখানি অংশ, এই ছাদ অংশটা ভেসে আছে পুরোটা। তরঙ্গের আঘাতের ফলে ক্রমান্বয়ে এই ছাদ ভাঙতে ভাঙতে যখন কি ঘটনাটা ঘটবে না, সম্পূর্ণরূপে
ছাদ ধসে পড়বে, অগ্রবর্তী অংশ সমুদ্র থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে, সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই না? অর্থাৎ স্বাভাবিক খিলানের ছাদ ধসে গিয়ে যখন কি ঘটনাটা ঘটলো, তার অগ্রভাগ অংশ সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলো এবং পিলার আকারে দাঁড়িয়ে থাকছে, সমুদ্র থেকে বিচ্ছিন্ন। স্বাভাবিক খিলানের ছাদ ধসে গিয়ে যে পিলারটা সৃষ্টি হচ্ছে, যেটা সমুদ্র পৃষ্ঠের উচ্চতায়, সমুদ্র পৃষ্ঠের উপরে সবসময় দেখা যায়, ভরা জয়ের সময়ও দেখা যায়, ওই রকম, তাই না, পিলারকে বলা হবে স্ট্যাক। ওই রকম পিলারকে বলা হবে স্ট্যাক বা স্ক্যারি, স্ট্যাক বা স্ক্যারি। দেখো ওকনি দ্বীপে, তাই না, দ্য ওল্ড ম্যান অফ হোয়ে একটি বিখ্যাত, তাই না, স্ট্যাক বা ক্যারি উদাহরণ। ওকনি দ্বীপের দ্য ওল্ড ম্যান অফ হোয়ে একটি বিখ্যাত স্ট্যাকের উদাহরণ, একটি বিখ্যাত স্ট্যাকের উদাহরণ। তাহলে স্ট্যাক বিষয়টাও বোঝা গেল কাকে বলে, আবারও বলে দিই শোনো। স্বাভাবিক খিলান ছিল, স্বাভাবিক খিলানের ছাদ ধসে যাওয়ার পর সমুদ্র থেকে একটা পিলার বিচ্ছিন্ন হয়ে সমুদ্র পৃষ্ঠের উপরে অবস্থান করলো। ওই রকম পিলারকে, যেটা সমুদ্র পৃষ্ঠের উপরে দেখা যায় সব সময়ের জন্য, তাকে স্ট্যাক বা স্ক্যারি বলে। এরপরে চলে আসো স্ট্যাম্প। ওই স্ট্যাক যখন তরঙ্গের দ্বারা ক্রমান্বয়ে ক্ষয় পেয়ে 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 সমুদ্র তলের কাছাকাছি চলে আসে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি চলে আসে, সমুদ্রের পৃষ্ঠের কাছাকাছি চলে আসে, যেটা কিনা জোয়ারের সময় ডুবে যেতে পারে, ভাটার সময় দেখা যেতে পারে, জোয়ারের সময় ডুবে যায় ও ভাটার সময় দেখা যায়, তখন ওই রকম ভূমিরূপকে বলা হবে স্ট্যাম্প। স্ট্যাক হয়ে গেছে, এবার স্ট্যাম্প, তখন তাকে বলা হবে স্ট্যাম্প। তাহলে স্ট্যাম্পটা কি বললাম? স্ট্যাক ক্রমান্বয়ে সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যখন সমুদ্র সি লেভেলের কাছাকাছি বা তার নিচে চলে আসবে, তখন তাকে স্ট্যাম্প বলা হবে। এটা মনে রাখবে, ভাটার সময় দেখা যেতে পারে, জোয়ারের সময় ডুবে থাকে। আমরা স্ট্যাম্পটা বললাম, এই স্ট্যাম্প গোয়ার উপকূল ভাগে অনেক স্ট্যাম্প দেখা যায়। গোয়ার উপকূল ভাগে এই স্ট্যাকও রয়েছে, স্ট্যাম্পের সংখ্যাটা বেশি রয়েছে। তবে মনে রাখবে, প্রথমত স্বাভাবিক খিলান সৃষ্টি হবে, স্বাভাবিক খিলানের ছাদ ধসে গিয়ে স্ট্যাক বা স্ক্যারি সৃষ্টি হবে, স্ট্যাকেরই ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে স্ট্যাম্প সৃষ্টি হবে। এই সব ভূমির যেমন ওকনি দ্বীপে রয়েছে উপকূল ভাগে, তেমনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া উপকূল বরাবর কিংবা গোয়ার উপকূল বরাবরও এগুলো দেখা যায়। তো এবার আমরা জেনে নেই সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে জানব। দেখো, সঞ্চয় কার্য মানে সমুদ্র তরঙ্গের মধ্যে বা ঢেউয়ের মধ্যে নুড়ি, কাঁকর, পলি, বালি সবকিছু থাকে। ওগুলো যখন তটভূমিতে, তাই না, শ্বাস অপেক্ষায় ব্যাকশ্বাসের টান কম হয়, তখনই সঞ্চিত হয়ে বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি হয়। এই কথাটা ভালো করে মনে রাখবে। অর্থাৎ সমুদ্রের জলের মধ্যে নুড়ি, কাঁকর, পলি, বালি সবকিছু আছে। সে যখন শ্বাস আকারে পাড়ে আছড়ে পড়ে তটভূমির দিকে এগিয়ে আসছে, উপকূলের দিকে, তাকে শ্বাস আবার তাকে ফিরতে হচ্ছে ব্যাকশ্বাস। ব্যাকশ্বাসের টান কম হলে পলিবাড়িগুলো থিতিয়ে পড়ে বা জমা হয়ে বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি হয়। এটা একটা মূল বিষয়। এবার দেখো, সেই সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। এটা স্থলভাগ, আর এটা সমুদ্রভাগ। তো দেখো, উপকূল ভাগে যেগুলো সৃষ্টি হয়, একটা আছে দেখো উপসাগর, বে আর গালফ বলা হয়। উপসাগরকে দুটো অর্থে ব্যবহার করা হয়। সামুদ্রিক বাঁধ, তার এতগুলো ভাগ: পুরোদেশীয় বাঁধ, অনুতটীয় বাঁধ, প্রতিবন্ধক বাঁধ, স্পিটের এতগুলো ভাগ, এছাড়া লাস্ট একটা স্তম্ভেরও রয়েছে। এগুলো আমাদের জানতে হবে। সিলেবাস অনুসারে তিনটে জিনিস: উপসাগর বা বে, সামুদ্রিক বাঁধ আর লেগুন, উপহ্রদ, এই তিনটে বিষয় জানা হয়েছে। প্রথমত উপসাগর বিষয়টা একটু ছোট করে শুনে নাও। উপসাগর বিষয়টা হচ্ছে এরকমই, যদি একটা ছোট্ট ছবি আঁকা হয়, সেটা কি না, এটা ভারতবর্ষ,
তাহলে আমরা একটু জেনে নিই বে মানে উপসাগর। উপসাগরটা কাকে বলে? দেখো, সাগর মানে সুবিশাল জলভাগকে সাগর, আবার সাগরের থেকে সুবিশাল অংশকে আমরা কিন্তু এক কথায় মহাসাগর বলি। আর উপসাগর বলতে যে জলাভূমি বা জলাশয়ের 3 দিক স্থলভাগ দিয়ে ঘেরা থাকে, অর্থাৎ যে জলাভূমি বা জলাশয়ের 3 দিকে কি দ্বারা ঘেরা থাকে না স্থলভাগ দিয়ে ঘেরা থাকে, তাকে আমরা বলবো উপসাগর বলবো। যেমন ধরো কি না, তোমরা বড় করে দেখুন, ভারতের এটা জানো কামবে বা খাম্বাদ উপসাগর রয়েছে। এটা কামবে বা খাম্বাদ উপসাগর রয়েছে। তাহলে এই কামবে বা খাম্বাদ উপসাগরে কি দেখছো, যে 3 দিক স্থলভাগ, একদিক সমুদ্রের দিকে খোলা, সেজন্য এটা কি উপসাগর। এটা তোমরা জানো নিশ্চিত কচ্ছের উপসাগর, এটা কচ্ছ উপসাগর। শ্রীলঙ্কা ভারতের মাঝখানে রয়েছে মান্নান উপসাগর, এটা মান্নান উপসাগর। তো এই উপসাগর দুটো অর্থে ব্যবহার হচ্ছে, একটা বে আর একটা গালফ। তো গালফের যেখানে বিষয়টা আসছে, গালফটা কি না, গালফ বলছে যে জলভাগের পরিমাণ কম, স্থলভাগের পরিমাণ বেশি। অর্থাৎ দেখো, মান্নান উপসাগর ক্ষেত্রে বলি, মান্নান উপসাগরের জলভাগ সাগর অংশটা ছোট, তার থেকে ভারত শ্রীলঙ্কায় ঘিরে রেখেছে বেশিটা জায়গা জুড়ে। অর্থাৎ যে জলভাগের চারিদিকে স্থলভাগের পরিমাণটা বেশি, অর্থাৎ 3 দিকে স্থলভাগের পরিমাণটা বেশি, তাকে বলা হবে গালফ। অর্থাৎ গালফ অফ মান্নান, গালফ অফ মান্নান। কি বললাম? স্থলভাগ বেশি, জলভাগের পরিমাণটা কম। উপসাগর, গালফ মানে উপসাগর, বে মানে উপসাগর। আবার বে বলতে কি বলছে না, যেখানে কি হচ্ছে না জলভাগের পরিমাণ বেশি, স্থলভাগের পরিমাণটা তুলনামূলকভাবে কম। এই যে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, এখানে কি দেখা যাচ্ছে, স্থলভাগের থেকে জলভাগের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে। এই স্থলভাগের থেকে জলভাগের আয়তন বেশি হওয়ার জন্য একে বলা হয় বে, অর্থাৎ বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। তো উপসাগরটা কি তোমরা জানবে। দেখো, এটা শুধু এটা এই উপসাগর সৃষ্টির ক্ষেত্রে ভূ আবরণ কাজ করে। অর্থাৎ ভূমিভাগ, এই কচ্ছের সৌরাষ্ট্র উঠে এসে সৃষ্টি হয়েছে, কচ্ছের রান বসে গেছে, তাই না? তাহলে কচ্ছের রান অঞ্চল তোমরা জানো, এটা রান জলাভূমি বসে গিয়ে সৃষ্টি হয়েছে। তো ভূ আবরণের ফলে বা ভূমিকম্পের ফলে এই উপসাগর সৃষ্টি হতে পারে। সমুদ্র তরঙ্গের ক্রমান্বয়ে ক্ষয় কার্যের মাধ্যমেও ও এই উপসাগর সৃষ্টি হতে পারে। আর তোমার অনেকটা সঞ্চয় কার্যের মাধ্যমেও সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ ভূমিকম্প বা ভূ আবরণ, ক্ষয় ও সঞ্চয় 3 কার্যের মাধ্যমে, তাই না, 3 দিক স্থলভাগ দ্বারা ঘেরা, একদিক সমুদ্রের দিকে খোলা যে জলাভূমির সৃষ্টি হয় তাকে উপসাগর বলে। উদাহরণ বললাম, তাই না, কামরূপ উপসাগর, খাম্বাদ উপসাগর, মান্নান উপসাগর, বঙ্গোপসাগর, তাই না। এই বে অফ বেঙ্গল বলা হচ্ছে বে অফ বেঙ্গল, অর্থাৎ এখানে স্থলভাগ কম, জলভাগের পরিমাণটা বেশি। আবার গালফ অফ মান্নান, অর্থাৎ স্থলভাগ বেশি, জলভাগের পরিমাণটা কম। তো আমরা উপসাগর সম্পর্কে জানলাম। এবার সামুদ্রিক বাঁধ সম্পর্কে জানতে হবে। এর আগেও বলেছি তোমাদের, জলের সময় জল উঠে আসছে, ভাটার সময় জল নেমে যাচ্ছে। একটু বড় করে দেখে নে। এবার এখানে বিষয়টা কি হচ্ছে না, যে দেখো তোমরা এই সামুদ্রিক বাঁধ, অর্থাৎ সোয়াশের জল উঠে আসবে, ব্যাকসোয়াশের জল নেমে যাবে। এই যে উঠে এসে নামার সময় ব্যাকসোয়াশের টান কম হলে উপকূলের সমান্তরালে একরকম পলি বালি সঞ্চিত হয়ে কি সৃষ্টি করে, তাই না, উপকূলের সমান্তরালে একরকম বাঁধ সৃষ্টি করে। ভারতের এটা চিল্কা হ্রদ, তার উপকূলের সমান্তরালে বাঁধ রয়েছে, তাকে আমরা পুরোদেশীয় বাঁধ বলি।
অর্থাৎ এক কথায় সামুদ্রিক বাঁধ কাকে বলে না, সমুদ্র উপকূলবর্তী অংশে সোয়াশ অপেক্ষায় ব্যাক সোয়াশের টান কম হলে সমুদ্র তরঙ্গের মধ্যে থাকা নুড়িকাগজ কাদাবালি উপকূলের সমান্তরালে সঞ্চিত হয়ে যে বাঁধ সৃষ্টি করবে তাকে আমরা বলবো পুরোদেশীয় বাঁধ। পুরোদেশীয় বাঁধ এটা ভারতের এই উড়িষ্যা উপকূল, এখানে কেরালা রাজ্যের উপকূল ভাগে এই পুরোদেশীয় বাঁধ লক্ষ্য করা যায়। আর কিছু নেই, একটু কথা। এই অনুতটীয় বাঁধ কি? দেখো, পুরোদেশীয় বাঁধের পর আমরা অনুতটীয় বাঁধ একটু জেনে নিই। বলছে সে উপকূলের সমান্তরালে থাকে একটা বাঁধ, যেটা কিনা ভাটার সময় দেখা যায় আর জোয়ারের সময় ডুবে থাকে। ভাটার সময় দেখা যায়, জোয়ারের সময় ডুবিয়ে থাকে, অর্থাৎ জোয়ারের জল একে ডুবিয়ে রেখে ভাটার সময় দেখা যায়, একে অনুতটীয় বাঁধ বলে। অনুতটীয় বাঁধ বলা হয়। তো অনুতটীয় বাঁধের পরে দেখো প্রতিবন্ধক বাঁধ বা ব্যারিয়ার ব্রিজ বা প্রতিবন্ধক বাঁধ বিষয়টা কি, এটা ভালো করে মন দিয়ে শুনে নাও। এও বলছে না, সমুদ্র উপকূলের সমান্তরালে একরকম বাঁধ সৃষ্টি হবে, যেমন ভারতের কেরালা উপকূলের সমান্তরালে একরকম বাঁধ সৃষ্টি হয়েছে, যেটা কিনা সবসময় দেখা যায়, জোয়ারের সময়ও দেখা যায়, ভাটার সময়ও দেখা যায়। ভাটার সময় বেশি দেখা যাবে, জোয়ারের সময় অল্প দেখা যাবে। ওই রকম বাঁধকে, অর্থাৎ আবার কি স্থলভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এই জিনিসটা মনে রাখতে হবে। স্থলভাগ লাগোয়া হলে সেটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ, প্রায় কাছাকাছি হলে সেটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। আবার স্থলভাগ থেকে বিচ্ছিন্ন, যেটা জোয়ারের সময় ডুবে যায়, তাই না, ভাটার সময় দেখা যায় অনুতটীয়। আর উপকূল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, উপকূলের সমান্তরালে থাকা বাঁধ যেটা সবসময় দেখা যায়, তাই না, ওই ব্যাক সোয়াশের দ্বারা এখানে সৃষ্টি হয়। সোয়াশের জল উঠে যাবে, ব্যাক সোয়াশের জল ফিরে আসবে। ভারতের এটা মালাবার উপকূল জানা নিশ্চিত। এই মালাবার উপকূলের সমান্তরালে ব্যাক সোয়াশের জলে পলিবালি সঞ্চিত হয়ে এখানে বাঁধ সৃষ্টি হয়, তাকে প্রতিবন্ধক বাঁধ বা ব্যারিয়ার ব্রিজ বলে। আবার দেখো, ওই ব্যারিয়ার ব্রিজ আর মূল ভূখণ্ড এর মাঝখানে ব্যাক সোয়াশের জল সঞ্চিত হয়ে একরকম হ্রদ সৃষ্টি হয়। এই জায়গায় একটা হ্রদও রয়েছে ভারতের। অর্থাৎ প্রতিবন্ধক বাঁধ, মূল ভূখণ্ড, জোয়ারের জল যেটা উঠে যায়, ভাটার সময় ফেরার জল, ব্যাক সোয়াশের জল ওখানে জমা হয়ে গিয়ে একরকম হ্রদ সৃষ্টি করে। ওই হ্রদকে মনে রাখবে, তাকে লেগুন বলে। তাই না, ভারতে লেগুন বলে, জার্মানিতে ভাতেন বলে, নেদারল্যান্ডে ভাদেন বলে। ভারতে লেগুন বা উপহ্রদ মানে যার তিন দিক স্থলভাগ দিয়ে ঘেরা, একদিক সমুদ্র থেকে খোলা, উপহ্রদ বা লেগুন। ওই লেগুন জার্মানিতে ভাতেন নামে পরিচিত, নেদারল্যান্ডে ভাদেন নামে পরিচিত। তো দেখো, ভারতের বৃহত্তম, তাই না, এই যে উপহ্রদ বা লেগুন কোনটা, এই মালাবার উপকূলে রয়েছে ভেম্বানাথ। একে স্থানীয় ভাষায় এখানে কয়াল বলা হয়। কয়াল, এই লেগুনকে আবার কি বলা হবে, কয়াল। মালাবার উপকূলে একে কয়াল বলা হয়। এটা কি ভেম্বানাথ, ভারতের বৃহত্তম ভেম্বানাথ, এটা ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ। আবার চিল্কা বৃহত্তম লেগুনের উদাহরণ। আবার ওই এই লেগুন এটাও উপহ্রদ, তিন দিক স্থলভাগ দিয়ে ঘেরা, একদিকে খোলা। আবার এই তোমার এই ব্যারিয়ার ব্রিজ বা প্রতিবন্ধক বাঁধের ও মূল ভূখণ্ডের মাঝখানে এই হ্রদটা সৃষ্টি হয় বলে একে কি বলা হয় না, ব্যাক ওয়াটার্স। ব্যাক করা জল জমা হয়ে এই হ্রদ হয়, ব্যাক ওয়াটার্সও বলে। স্থানীয় ভাষায় একে কয়াল বলে। এই বিষয়গুলো মনে রাখবে। তাহলে আমরা প্রতিবন্ধক বাঁধ সঙ্গে সঙ্গে লেগুন সম্পর্কেও ধারণা নিয়ে নিলাম। লেগুনের ভারতের বৃহত্তম লেগুনের নাম কি বললাম, ভেম্বানাথ। লেগুনের অপর নাম কি, স্থানীয় ভাষায় কেরালাতে বা মালাবার উপকূলবর্তী এখানে কয়াল বলা হয়। আর এই উপহ্রদ ভেম্বানাথ, আরেকটা উপহ্রদ রয়েছে অষ্টমুদি, একটা কয়াল। ভেম্বানাথ একটা কয়াল, অষ্টমুদিও একটা কয়ালের উদাহরণ। আপাতত লেগুন বা উপহ্রদ সম্পর্কেও আমরা জেনে নিলাম। তাহলে উপসাগর, লেগুন জানা হলো, সামুদ্রিক বাঁধের তিনটি অংশ হলো। এবার আমরা স্ট্রিট সম্পর্কে জানবো।
স্পিরিট মানে একরকম আকর্ষিত। ওরা দেখো বলছে স্থলভাগ থেকে পলিবালি সঞ্চিত হয়ে যখন সমুদ্রের দিকে একটা বাঁধের আকারে বেরিয়ে যায়। কি বললাম, তাই না? এই ছবিটা দেখো যে পলিবালি ওই তরঙ্গ দ্বারা সঞ্চিত হতে, সি ব্রিজে সঞ্চিত হতে হতে একটা উঁচু বাঁধের আকারে সমুদ্রের দিকে আকর্ষীর আকারে বা হুকের আকারে অবস্থান করলে তখন তাকে আমরা বলবো স্পিড। তাহলে এটাও একটা একরকম বাঁধ, তাই না? এই স্পিডে দেখো হুক স্পিড, যদি একটা মাত্র হুক থাকে, একটা মাত্র আকর্ষী থাকে, একে আমরা বলবো হুক স্পিড। তারপর কিছু নেই যৌগিক স্পিড, যখন একসঙ্গে অনেকগুলো স্পিড থাকবে, একসঙ্গে অনেকগুলো স্পিড থাকবে, তখন তাকে আমরা কি বলবো? এটাকে আমরা যৌগিক স্পিড। একে আমরা ফার্স্টে বলছি কি না, হুক স্পিড। একসঙ্গে 3-4টে যদি থাকে তাকে আমরা বলবো যৌগিক স্পিড। আবার দেখো ঘূর্ণন স্পিড কি, একটা বালিয়াড়ি অর্থাৎ তরঙ্গের সঞ্চয়ের ফলে যে বালিয়াড়ি সৃষ্টি হচ্ছে, সে সমুদ্রের দিকে যেতে 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 আবার পুনরায় ফিরে এসে উপকূলে যদি লাগে, একটা উপকূল থেকে বেরিয়ে যাচ্ছে, যেতে যেতে সে পুনরায় আবার বাঁক নিয়ে উপকূলে এসে লাগলে ঘুরে আবার উপকূলে এসে অন্যত্র মিলিত হলে তখন তাকে আমরা বলবো ঘূর্ণন স্পিড, ঘুরে আসে। দেখো তীক্ষ্ণাগ্র স্পিড বা কাসপেট ফোরল্যান্ড বিষয়টা একটু শোনো। বলছে দেখো দুদিক থেকে দুটি বাঁধ বেরোচ্ছে, এদিক থেকে একটা বাঁধ বেরিয়ে যাচ্ছে, এদিক থেকে একটা বাঁধ বেরিয়ে আসছে। এইভাবে দুটি বাঁধ দুদিক থেকে এসে যখন পরস্পর মিলিত হয়ে যায়, দুদিক থেকে দুটি বাঁধ এসে যখন সমুদ্রে পরস্পর মিলিত হয়ে যায়, একে কাসপেট ফোরল্যান্ড বা তীক্ষ্ণাগ্র স্পিড বলে। কাসপেট ফোরল্যান্ড বা তীক্ষ্ণাগ্র স্পিড বলে। লুপ দেখো সমুদ্রের অর্থাৎ ওই মাঝখানে একটা কি আছে, দ্বীপ রয়েছে, ওই দ্বীপ থেকে পলিবালি সঞ্চিত একটা, তাই না, বাঁধ বেরিয়ে গিয়ে পুনরায় আবার দ্বীপের অন্য প্রান্তে এসে যদি, তাই না, মিলিত হয়, মাঝখানে জলাভূমি সৃষ্টি হয়ে যায়, ওই রকম বাঁধকে লুপ বলে। আবারও শুনে নাও, একটা সমুদ্রের মাঝে দ্বীপ রয়েছে, সেই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়া একটা স্পিড পুনরায় ফিরে এসে আবার দ্বীপে মিলিত হলে, বেরিয়েছিল ঘুরে আবার পুনরায় এসে যখন মিলিত হলো, যে বাঁধটা হলো তাকে বলা হবে লুপ স্পিড। আর দেখো বে বারটা কি? বে বার বলতে, বে মানে তো উপসাগর, অর্থাৎ তিন দিক স্থলভাগ দিয়ে ঘেরা, একটা সমুদ্রের দিকে খোলা। এই সমুদ্রের দিকে খোলা অংশের সম্মুখ ভাগে যদি পলিবালি সঞ্চিত হয়ে বাঁধ সৃষ্টি হয়, অর্থাৎ উপসাগরের সম্মুখে পলিবালি সঞ্চিত হয়ে যে বাঁধটা সৃষ্টি হবে তাকে বে বার বলা হবে, তাকে বলা হবে বে বার। লাস্ট একটা বাঁধের অংশ জানবো, সেটা হচ্ছে কিনা ট্রম্বলো। ট্রম্বলোটা কি? দেখো ট্রম্বলো খুব সহজ জিনিস। বলছে এই উপকূল থেকে পলিবালি সঞ্চিত হয়ে, তাই না, স্থলভাগের দিকে যাবে, সমুদ্রের দিকে যাচ্ছে, বিস্তার হচ্ছে উপকূল থেকে পলিবালি সঞ্চয় হয়ে সমুদ্রের দিকে যেতে যেতে যদি সমুদ্রে থাকা কোনো দ্বীপকে সংযোগ করে ফেলে, সমুদ্রে থাকা কোনো দ্বীপকে সংযোগ করে ফেলে, তখন ওই রকম বাঁধকে আমরা বলবো কি না স্টম্বেল। ওই রকম বাঁধকে আমরা বলবো টম্বলো। তাহলে আবারও বলি শোনো, সমুদ্র উপকূল থেকে তরঙ্গের পলিবালি সঞ্চিত হয়ে সমুদ্রের দিকে প্রসারিত যে বাঁধ, সমুদ্রে থাকা কোনো দ্বীপকে যদি সংযোগ করে নেয়, তাই না, একটা ব্রিজ হয়ে গেল, ওই রকম বাঁধকে বলবো আমরা স্টম্বলো। ভারতের মান্নান উপসাগরে হেয়ার দ্বীপকে সংযোগ করেছে একটি স্টম্বেলো। লন্ডনের চেসিল সৈকত ও হারে দ্বীপের মাঝখানে স্টম্বেলো রয়েছে, এবং আরো অন্যান্য উদাহরণগুলো রয়েছে, তোমরা এই উদাহরণগুলো অবশ্য মনে রাখবে। তাহলে এগুলো আপাততভাবে সামুদ্রিক তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমরা জানলে, বিশেষ কিছু কঠিন কিছু নেই। তোমরা জাস্ট এই বিষয়গুলো একটুখানি খুব সহজ মনে পড়বে,
আমি যা বললাম এটা ভিডিওটা ভালো করে দেখার পর বই খুলে ভালো করে পড়বে, আশা করি দেখবে এই সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে তোমরা পারবে। আর এর পরবর্তী অংশ তোমাদের পরের দিন দেওয়া হবে। হুম।